স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি এখন নতুন একটি গল্প, মহেশ বাবুর অভিশপ্ত দিঘি। এই গল্পটি সম্পূর্ণ ঘটনা কাল্পনিক এবং এই গল্পের সমস্ত চরিত্রের কণ্ঠস্বর আমার নিজস্ব। তো চলুন শুরু করা যাক নতুন একটি গল্প, মহেশ বাবুর বিষাক্ত দিঘি। শিলাজিৎ আমার খুব পুরনো একটা বন্ধু, যার বাড়ি মেদিনীপুর থেকে আরো 10 কিলোমিটার দূরে মহেশপুর বলে একটি গ্রামে। শিলাজিৎ আমাকে প্রায় বলতো, সায়ন একদিন আয় না আমার এই গ্রামে আস ঘুরতে, খুব সুন্দর, জানিস আমার গ্রামটা বেশ সুন্দর, গাছে ভরা, প্রাকৃতিক সৌন্দর্য পাবি, আর প্রচুর পাখি পক্ষ ওখানে, এবং একটা ন্যাচারাল বেশ সুন্দর একটা পরিবেশ। আর এই শহরে থেকে কতদিন ভালো লাগে বল, চল না একদিন আমার গ্রাম থেকে ঘুরে আসবি। শিলাজিৎ তখন গড়িয়ায় একটা ছাপা কারখানায় কাজ করে। আমি তখন গড়িয়ার বাঁশধনিতে একটা প্রাইভেট প্লেস মাস্টার, আমি ওখানে মাস্টারি করি। কিন্তু আমরা একই মেট্রোতে ফিরে আসি যে যার বাড়িতে। ও চলে যায় গড়িয়ার একটা ফ্ল্যাটেও ভাড়া থাকে, আর আমি চলে আসি সোনারপুরে আমার নিজস্ব বাড়িতে। সেই মতো দেওয়ালির ছুটিতে শিলাজিৎ আমাকে বারে বারে বলল ওর বাড়ি যাওয়ার কথা। ও আমাকে অ্যাড্রেসটা দিয়ে আর বাড়ি চলে গেল, আর বলল, যদি সময় পাস মেদিনীপুর নেমে আর একটা অটো ধরে বলবি আমি মহেশপুর পাড়ায় যাব, দেখবি ওরা ওখান থেকে তোকে নামিয়ে দেবে, আর তুই ওখান থেকে হেঁটে আমার বাড়ি একটা ফোন করিস, আমি পাড়ার মোড়েই দাঁড়িয়ে থাকবো। ভাবছিলাম যাব কি না, তারপর ভাবলাম সবসময় তো এই শহরের বুকে কাটাচ্ছি, যাই না একটু গ্রাম থেকে ঘুরে আসি, গ্রামের সৌন্দর্য কার না ভালো লাগে। সেই মতো বেরিয়ে পড়লাম মহেশপুর পাড়ায় যাওয়ার উদ্দেশ্যে। মেদিনীপুর থেকে নেমে যখন মহেশপুর যাওয়ার উদ্দেশ্যে অটো নিলাম, তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। যেহেতু সামনেই কালী পুজো, তাই বেশ অন্ধকারটাও বেশি। পাড়ার মোড়ে ও দাঁড়িয়ে আছে। আমি ফোন করলাম, শিলাজিৎ তুই পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকবি, আমি ওখানে নেমে যেন তোকে দেখতে পাই, কেননা অন্ধকার হয়ে আসছে, আমি তো সবাইকে চিনি না বা এই পাড়াটাও জানি না, সেই মতো এই পাড়াটা আমার কাছে অচেনা। চলে এলাম মহেশপুর পাড়ার মোড়ে, দেখলাম শিলাজিৎ দাঁড়িয়ে আছে। অটো থেকে নামতেই শিলাজিৎ আমাকে রিসিভ করলো এবং খুব খুশি হয়ে বলল, যাক সায়ন তুই এসেছিস, আমি খুব খুশি, জানিস এমনিতে ভাবছিলাম হয়তো তুই আসবি না, কিন্তু এই যে এসেছিস আমরা খুব খুশি। চল 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 বাড়িতে চল, বাড়িতে চল, বাবা মা তোর কথা কত শুনেছে, আর তোকে দেখারও একটা তাদের অভিপ্রায় আছে, চল চল চল। চললাম শিলাজিতের বাড়িতে, পৌঁছেও গেলাম। সামনে দেখি বাড়ির ব্যালকনিতে একটা চেয়ার ঠেকিয়ে বসে আছে অভিজিতের বাবা। তখন সন্ধে ঘনিয়ে এসেছে, গাছে গাছে বেশ পাখি ডাকছে, একটা পাখির কলহল, খুব মনোরম পরিবেশ। আমার এত ভালো লাগছিল যে সে কথা যদি আমি এইভাবে বুঝিয়ে বলতে পারবো না। খুব সুন্দর লাগছিল। গাছে গাছে ককটেল পাখি এবং টিয়া পাখি, কিছু শালিক পাখিও ডাকছে বটে। ওরা যে মতো বাসায় ফিরে যাচ্ছে, যেহেতু সন্ধে ঘনিয়ে এসেছে। আমি প্রণাম করলাম শিলাজিতের বাবা বিপিন বাবুকে।
বিপিনবাবু বললেন, থাক বাবা থাক, থাক আর প্রণাম করতে হবে না। এই সুদূর কলকাতা থেকে এই আমাদের এই অড্ড পাড়া গাঁয়ে এসেছো, এতেই আমাদের খুব ভালো লাগছে। যাক, শিলাজিৎ, হ্যাঁ বাবা, এই সায়নকে ঘরে নিয়ে যাও আর একটু চা খাওয়ার ব্যবস্থা করো। ছেলেটা সেই কখন হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, হয়তো ওর গলাটা শুকিয়ে যাচ্ছে। আর শোনো শিলাজিৎ, যেন মাতব্বরি করে ওই অভিশপ্ত দিঘির দিকে যাও না, কেমন? আমার একটু কৌতূহল জাগলো। আমি প্রশ্ন করলাম, মেসমশাই, ওই অভিশপ্ত দিঘি বলতে ঠিক আপনি কি বলতে চাইছেন বলুন তো? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। এখানেই কোনো দিঘি? হ্যাঁ বাবা, এখানে একটা বড় দিঘি আছে। ওই এক সময় জমিদার ছিলেন মহেশবাবু, তাই সেই মহেশবাবুর বংশ তো প্রায় বিলুপ্ত। তবে ওনার একটা বড় দিঘি আছে, যেটা এখন আর কেউ দেখাশোনা করে না। কিন্তু ওই দিঘিটা হচ্ছে খুব অভিশপ্ত। ওই দিঘির জলটা নীল রঙের, খুব খারাপ দেখতে। হ্যাঁ, যারা বাইরে থেকে আসে তারা ওই বিশাল কায়ে বড় দীর্ঘখালী দিঘিটাকে দেখতে যাওয়ার জন্য ভিড় করে বটে, কিন্তু দিনে মানে তারা বাড়ি চলে আসে। সন্ধ্যার পরে আর ওখানে কেউ যায় না। কিন্তু কেন মেসমশাই, সন্ধ্যার পরে ওখানে গেলে কি হয়? বাবা, সে খুব খারাপ ব্যাপার। আজ পর্যন্ত যারা রাতে ওখানে গেছে তারা কেউ আর জীবিত নেই। সকালে তাদের মৃতদেহটা ওই দিঘিতে ভেসা অবস্থায় পাওয়া গেছে। মানে জল খেয়ে পেট ফুলে চোখগুলো বেরিয়ে বড় বড় ভাবে তাদের মৃত্যু ঘটেছে। যার কারণে আমি বলছি কি, তোমরা যদি ওই দিঘিটা দেখতে যাও, যাবে, দেখবে দিঘির জলটা পুরো নীল, একটা বিষের মতো নীল জল। আর চারিদিকে ঝাউ গাছ। প্রায় 30 থেকে 35 বিঘা জমির ওই দিঘিটা। এ মাথা থেকে ও মাথা ঘুরিয়ে আসতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। কিন্তু হ্যাঁ, সন্ধ্যার পরে ওখানে তোমরা জানো আর যেও না। মেসমশাইয়ের কথায় আমার যেন আর একটু ইন্টারেস্ট লাগলো। ভাবলাম এই বিষয়টাকে আমার দেখতেই হবে। আরে দিঘি বলে কথা, তাও গ্রামের মধ্যে, দিঘির জলটাও নীল বলছে, তাহলে জানি না কত অপরূপ সুন্দর সেই দিঘিটা। আর সন্ধ্যের পরে লোক গেলে ফিরে আসে না, এইটা একটা পাড়ার গুজব বটেই। আমার তো সেরকমই মনে হয়। আমাদের শহরেও তো কত ছোট বড় দিঘি আছে, পুকুর আছে, কিন্তু এরকম তো হয় না। সেই মতো মেসমশাইকে বললাম, মেসমশাই আপনি চিন্তা করবেন না, আমরা এই একটু যাবো আর ফিরে আসবো। না না না, শিলাজিৎ, শোনো, এই সায়ন জেদ করছে, তুমি কাল সকালেই ওখানে যেও বাবু, কিন্তু সন্ধ্যের বেলা আর যেও না। ভাবলাম সারাদিনটাও জার্নি করে এসছি, কষ্টও হচ্ছে, হাত পাগুলো বেশ ব্যথাও করছে। আর ঠিক আছে, আছি তো এখন, না হলে কালকের বিকালের দিকে একবার আমি আর সিরাজিৎ ঘুরেই আসবো ওই মহেশবাবুর অভিশপ্ত দিঘি থেকে। দেখব ওখানে কি আছে। একটা কৌতূহল মনের মধ্যে যেন বাসা বেঁধে বসেছে এবং জেদ চেয়ে বসেছে ওই দিঘিটা দেখার উদ্দেশ্যে। সেই মতো সারা রাত ঠিক ঘুম আসছিল না। মনে মনে হচ্ছিল কখন সকাল হবে আর কখন যাব। সকাল হলো, সেই পাখির আওয়াজ। আবার আমার সকালে ঘুম ভাঙে দেখি সে সুন্দর পাখির আওয়াজে আবার ঘুমটা ভেঙে গেল। তখন সবে সূর্যোদয় হচ্ছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। হালকা কুয়াশা কুয়াশা, একটা ধোঁয়া ধোঁয়া মতো মনে হয়, যেন দূর পাড়ায় কোথাও মনে হয় আগুন জ্বালিয়েছে, যা ধোঁয়া উঠছে। আদৌ না, তখন সামনেই কালী পুজো, তো এই সময় একটু সকালের দিকে ঠান্ডা পড়ে এবং কুয়াশাও হয়, ঘাস ভিজে যায়, এটা আমার জানা ছিল। কিন্তু এই যে পাখির ডাক, এতটা আমি শহরে কোনোদিন পাইনি।
মনটা খুশিতে ভরে উঠল। আর সকালের হালকা হিমেল হাওয়াতে শরীরটা আরও বেশ চাঙ্গা লাগছিল। এমন সময় একটা টেবিলে দুটো গরম চায়ের কাপ দিয়ে গেল মাসিমা, মানে বিপিনবাবুর স্ত্রী। না সায়ন, তোমরা এই চা দিয়ে গেলাম, চা আর বিস্কিটটা খেয়ে নাও বাবু। আর দুপুরে বেশ একটু চিকেন করবো, খেও। আর শোনো, এখন এই একটু পরে রৌদ্র বেরিয়ে যাবে, এই গরমে কথা যেও না। তোমরা কালকে দিঘি দেখতে যাবে বলছিলে, সে শুনেছি, কিন্তু সেটা বিকেলে যেও, কেমন? সেই মতো গরম চা খেয়ে পাখির ডাক শুনতে শুনতে এই গল্প সে গল্প করতে করতে দুপুর গড়িয়ে এলো। খাওয়া দাওয়া সেরে একটু নিদ্রায় গেলাম। ধীরে ধীরে বেলা গড়িয়ে দেখলাম প্রায় 5টা পেরিয়ে গেছে। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। সিরাজকে ডেকে তুললাম। ও ঘুমোচ্ছিল আমার পাশেই শুয়ে। সিরাজ উঠেই বলল, সায়নদা ডাকছ? ইয়ে বাবা, সন্ধে হতে যায়। ইস, কিরম কিরম ঘুমিয়ে পড়েছি সত্যি। একটা বড় হাই তুলে সিরাজিৎ বলল, দাদা, ওই দিঘি দেখতে যাবে বলছিলে, যাবে না? আমি বললাম, আরে ওর জন্য তো কত ডাকলাম, তুই কিরম ঘুমোচ্ছিস? আমি জানি তুই জেগে উঠবি, আমাকেও ডাকবি, কিন্তু তুই এইভাবে ঘুমোচ্ছিস। চল চল বলে আমি আর সিরাজিৎ বেরিয়ে পড়লাম দিঘি দেখার উদ্দেশ্যে। ওখান থেকে প্রায় 1.5 কোষ রাস্তা হেঁটে চলে এলাম সেই বিশাল কায় দিঘির কাছে। দীর্ঘ তার পাড় এবং দীর্ঘ বড় সেই দিঘি, খুব বড়, এবং দিঘির দুদিকে ঝাউ গাছ আর বেশ কিছু বাওলা গাছও আছে দেখছি। কিন্তু তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। দিঘির জলটা সত্যি যেন আর নীল নয়, এখন যেন পুরো কালো পিচের মতো দেখাচ্ছে। যেহেতু সামনে অমাবস্যা, কালী পুজো, তাই সন্ধ্যা থেকেই চাঁদ ওঠেনি, পুরোটাই অন্ধকার। তবে আমি বুদ্ধি করে একটা হাতে টর্চ নিয়ে গেছিলাম। টর্চটা মেরে দিঘির জলে দেখলাম, না, দিঘির জলের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র কালো পিচের মতো জল। আমি বললাম, শিশির, এই জল তো কই নীল দেখছি না রে ভাই, এ তো কালো। আর তোরা বলিস এটা বিষাক্ত দিঘি, নীল জল। এই সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, এখন তুই আর সেই নীল ভাব দেখতে পাবি না ভাই। চল ফিরে যাই। আরে যাচ্ছি যাচ্ছি, দাঁড়া না, এত ব্যস্ত হওয়ার কি আছে? ওকে থামিয়ে দিলাম আমি। চল একটা রাউন্ড মেরে যাই। ও যেন একটা কিরকম ভয় পেয়ে গেল। ও বলল, না রাউন্ড শোন সায়ন, এই দিঘিটা প্রায় 30 বিঘের ওপরে। এতটা রাউন্ড মারতে 1 ঘন্টা সময় লেগে যাবে। আর এই দিঘিতে ধারে রাউন্ড মারাটা আমাদের মনে হয় ঠিক হবে না, জানিস? এই দিঘি নিয়ে না অনেক প্রবাদ বাক্য আছে, আর অনেক রকম ভয়ঙ্কর গল্প কথা আছে। আমি এই দিঘিতে রাউন্ড মারবো না। তুই কি পাগল হয়ে গেছিস? আমরা দুজন আছি, তারপরে গ্রাম্য অবস্থা এখানে, তোরা এইসব ভূত পেদ নিয়ে এত ভাবিস না, আমার খুব খারাপ লাগে। চল, এই বলে ওকে জোর করে নিয়ে চললাম দিঘিটার পাড় বেয়ে এ মাথা থেকে অমতা যাওয়ার উদ্দেশ্যে। ভাবলাম একটা রাউন্ড মেরেই ফিরে যাব শিলাজিতের বাড়িতে। কিন্তু দিঘির মাঝ বরাবর এসে হঠাৎ দেখি একটা বাচ্চা গাছে থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ছে, আবার গাছে উঠছে। সামনে আরো একটা বাচ্চা ঝাঁপ দিয়ে গাছে উঠছে, গাছ থেকে নিচে পড়ছে। আমার টর্চে আলোয় আমি পরিষ্কার দেখতে পেলাম বাচ্চা দুটো একটা সাদা ফুল প্যান্ট আর একটা সাদা পাঞ্জাবি পরে আছে। আরে এই রাতের বেলায় কারা ওখানে? এই শিলাজিৎ, তুই বলছিস এখানে রাতের বেলা ভয় থেকেও আসে না? দেখ, দুখানা বাচ্চা কিরম গাছে গাছে খেলা করছে। সিরাজিৎ তো থমকে দাঁড়িয়ে গিয়ে আমাকে বলতে শুরু করলো, এই চল সায়ন, আমরা এখন ফিরে যাই। ওই বাচ্চাগুলো মানুষ নয়,
ওই বাচ্চাগুলো কোনো পেতার হবে বটেই। চল ফিরে যাই। চুপ, বাচ্চাগুলো মানুষ নয়, বাচ্চাগুলো পেতাত্তা। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? চল, আমি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি ওরা কোন পাড়া থেকে এসছে আর কেন বা এত রাতে খেলা করছে। এই এই শুনছো? এই ছেলেরা, তোমরা এত রাতে এখানে কি করছো? বাচ্চাদের যেন খুব বিরক্ত ভাবে আমার দিকে খটমট করে তাকিয়ে রইল আর বলতে শুরু করলো, তোমরা তোমরা কারা? রাতের বেলা এই দিঘিটা থাকে আমাদের দখলে। আরে তোমাদের দখলে বলতে এই তো জমিদার মহেশবাবুর দিঘি, তোমাদের দখলে কেন থাকবে? তোমরা এখানে রাতে কি করছো? আমি একটু ভয় পেয়ে গেলেও গলার জোরে চেঁচিয়ে কথাটা বললাম। ছেলে দুটো আর একটু আমার দিকে এগিয়ে বলল, এই 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 দিঘিটা মহেশবাবুর দিঘি। আর মহেশবাবু কে জানো? আমার ঠাকুরদার আমরা দুই নাতি। আমরা ছিলাম বামুন। আমাদের বয়স তখন 22 বছর হলেও আমাদের উচ্চতা বাড়েনি। আমরা এই পিঠে হয়েছিলাম। এই দিঘিতে একসময় আমাদেরকে কে যেন নিশে ডুবিয়ে দেয় ঠাকুরদার সম্পত্তি দখল করার জন্যে। আমাদের এই দিঘিতে পড়ে মরতে হয়। পেট ফুলে যায় আমাদের, চোখ দুটো বাইরে বেরিয়ে আসে। কি কষ্ট হয়েছিল জল খেতে খেতে। একসময় জলের মধ্যে ডুবে আমরা মারা যাই। আমার মাকেও গলায় কলসি বেঁধে এই দিঘিতে ফেলে দেওয়া হয়েছিল। ওই তো আমার মা। মা দেখো, কে একজন বলছে এটা মহেশবাবুর দিঘি, আমরা নাকি কি করতে এসছি। দেখি সাদা শাড়ি পরা এক ভদ্রমহিলা খটমট করে আমার দিকে এগিয়ে এসে একটা বিশ্রী হাসি হাসলো। তোরা কারা বাবু? এখানে চলে যা। এটা আমার শ্বশুরের ভিটে। আর এই শ্বশুরের ভিটেতে আমি আর আমার 2 সন্তান থাকি। একটা বামুন বলে উঠল, জানো, দিনের বেলা আমরা আসতে পারি না। রাতের বেলা একটু আসি, কেননা দিনের বেলা আমরা ঝোপে লুকিয়ে থাকি। রাতের বেলা কেউ এখানে আসে না, তাদের ঘাড় মুটকে দিই আমরা। কিন্তু তোমরা দুজন এখান থেকে বেঁচে যেতে পারবে না। তোমাদেরকেও ঘাড় মুটকে এই দিঘিতে ফেলে দেব। এবারে আমার সত্যি ভয় পেয়ে গেল। আমি বললাম, দেখো বামুন ঠাকুর, তোমরা খুব ভালো। তোমাদেরকে কেউ মেরে দিয়েছিল আর তোমরা একটা ভালো আত্মা, আর তোমরা সেই মতো আমার সঙ্গে এটা করতে পারো না। দেখো, আমি শহর থেকে বেড়াতে এসেছি, আমি বাবু কিছু জানি না। ভাবলাম দিঘিটা খুব সুন্দর আর মহেশবাবু খুব ভালো লোক ছিলেন, সেই মতো এই দিঘিটা দেখতে এসেছিলাম। দয়া করে আমাদেরকে মারবে না, আমাদেরকে ছেড়ে দাও। একটা আত্মা বলে উঠল, যা এখান থেকে দূর হয়ে যা। আর কোনোদিন সন্ধ্যের পরে এখানে আসবি না। আর যদি আসিস, তোদের মৃত্যু অনিবার্য। আজকের মতো কারোকে খুন না করে ছেড়ে দিলাম। এরপরে যেই আসে তাকে আমরা এখানেই মেরে ফেলি। কি বলিস ছোটে? আর একটা বান বলে উঠলো, সে তো অবশ্যই। যা, চলে যা। একটা ভীষণ ঝড় উঠল। সেই ঝড়ের তাণ্ডবে আমরা এক ছুটে বাড়ি এসে পড়লাম। গায়ে ভীষণ জ্বর, 2 থেকে 3 দিন জ্বরে উঠতে পারলাম না। কিন্তু পরে বুঝতে পারলাম যে ওই মহেশবাবুর অভিশপ্ত দিঘিটা কেন বাচ্চা দুটোকে মেরে দেওয়ার জন্যে ওই দিঘিটা একটা সাপে পরিণত হয়েছে, এবং দুটো বাচ্চা তার মা অর্থাৎ মহেশবাবুর 2 নাতি আর তার বৌমা ওখানে সন্ধ্যের পরে পেতাত্তার রূপে ঘুরে বেড়ায়। আজ বুঝলাম যে গ্রাম বাংলায় আজও ভূত থাকে, আত্মা বলে কিছু আছে। হাই ফ্রেন্ডস, আমি সায়ন। এত সময় শুনলেন যে গল্পটি মহেশবাবুর অভিশপ্ত দিঘি। যদি ভালো লাগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন ও লাইক করে দেবেন, আর কিছু কমেন্টও করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।